নমস্কার, সবাইকে আজকের অনুষ্ঠানে স্বাগত। আপনার আজকে কিছু নতুন কথাবার্তা শুনবেন। পুরনো শুকিয়ে যাওয়া নদীর খাত আবার নতুন করে বইবে কিনা এই প্রশ্ন মানুষের থাকবে। তবে তার আগে যে বিষয়টা, যে কেমিক্যাল কখনো মানুষকে ভ্যানিশ করে দিতে পারে। হ্যাঁ, এটা অবশ্য ঠিক যে এখন এই মুহূর্তে ভ্যানিশ শব্দটা আপনারা বিভিন্ন রাজনৈতিক মঞ্চে শুনছেন। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে আমাদের অন্তত পক্ষে এই অনুষ্ঠানে কোনো বক্তব্য নয়। মানুষ ভ্যানিশ হয়ে গেলেন, আবার মানুষ ফিরে আসলেন কেমিক্যালের মাধ্যমে। আমি সালটা তারিখটা মনে করিয়ে দিই। সাল হচ্ছে 2020, 8ই অক্টোবর। নবান্ন অভিযান ছিল বিজেপি, এবং সেই সময় সাঁতরাগাছির দিক থেকে যে মিছিলটা আসছিল, ঠিক সেই মিছিলে সায়ন্তন বোস এবং আরো আরেকজন বিজেপি নেতা ছিলেন, যিনি ওই গায়ে যখন ওই প্রথম যে ব্যারিকেড, নবান্ন দিকে যাওয়ার ফার্স্ট ব্যারিকেড থাকে, এবং এটা প্রোটোকলই থাকে যে ফার্স্ট ব্যারিকেড বিরোধীরা ভাঙতে পারে, এটা একটা আন্ডারস্ট্যান্ডিং বহুদিন পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমরা দেখে অভ্যস্ত। এই ব্যারিকেড ভাঙার পরে জল কামান চার্জ করা শুরু হয়। এই জল কামানের জল লেগে মারাত্মকভাবে বিজেপি নেতারা এদিক ওদিক ছিটকে পড়েন। তার মধ্যে যে বিজেপি নেতার গায়ে সব থেকে বেশি আঘাত লাগে এবং পরে তাকে কলকাতার বেসরকারি হাসপাতাল, খুব সম্ভবত অ্যাপোলো হাসপাতালে ভর্তি করতে হয়, এবং পরবর্তীকালে তিনি সুস্থ হয়ে ফিরে আসেন এবং আবারও রাজনীতিতে আসেন। কিন্তু তারপর থেকে 2 বছরের মধ্যে ওই ব্যক্তি, যার সব থেকে বেশি আঘাত লেগেছিল, হসপিটালে পর্যন্ত ভর্তি করতে হয়েছিল, ব্রিদিং প্রবলেম হয়েছিল, সারা ভারতবর্ষের মিডিয়াতে খবর হয়েছিল, সেই ব্যক্তি রাজনীতি থেকে ক্রমশ ভ্যানিশ হয়ে যায়। সেই ভদ্রলোক আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। বিজেপির নতুন যে রাজ্য কমিটি তৈরি হয়েছে সেখানকার সহসভাপতি রাজু ব্যানার্জি। আমি রাজুদাকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। রাজুদা, আপনাদের দল থেকে বলা হয়েছিল যে কেমিক্যাল ছিল জলের মধ্যে, আবার অনেকে বলেন যে ওই জলের মধ্যে রং ছিল। আমার প্রশ্নটা সেখানে নয়, কি ছিল সেটা ফরেন্সিকের ডিপার্টমেন্টের বিষয়। রাজ্য পুলিশের জল কামানের ওই কেমিক্যাল, তথাকথিত কোট আনকোট কেমিক্যাল, আপনাকে ভ্যানিশ করেছিল, নাকি দলের মধ্যে কোনো বিশেষ কেমিক্যাল রিয়াকশনে আপনি একটা বড় স্প্যানে রাজনীতিতে ছিলেন না? না, এরকম বিষয় নয়। দেখুন, ওই সালের পর আমাদের বিধানসভা নির্বাচন হয়েছিল, আর বিধানসভায় প্রার্থী ছিলাম। তারপরেও আমরা ছিলাম, আমি বলেছি 2 বছর, ওই সময় থেকে 1.5 বছরের মতো। বিষয়টা দেখুন, বিষয় হচ্ছে যে রাজনীতি মানে সবসময় মিডিয়ায় থাকতে হবে এরকম তো বিষয় না। দলের সাংগঠনিক কাজ থাকে, দলের গ্রাউন্ড ওয়ার্কের কাজ থাকে। আর তারপর যে হারে 2021 সালের পর তৃণমূল কংগ্রেস যে অত্যাচার করেছিল কর্মীদের, তাদের বাড়ি বাড়ি যাওয়া, তাদের খবর নেওয়া, সব কিছু থাকে এরকম। তারপরে আমাদের রাজ্য সভাপতি পরিবর্তন হয়েছিল, ডক্টর সুকান্ত মজুমদার এসেছিলেন, আমরা ছিলাম। আপনি যদি দেখেন, আপনি দেখবেন পঞ্চায়েতে নির্বাচনে ছিলাম, দিলীপ দার সময় সেখানে নির্বাচনে ছিলাম। আমাদের দল যেখানে যেখানে আমাদের নির্দেশ দিত আমরা সেইভাবে কাজ করতাম, আর তাই সেইভাবেই কাজ করতাম। হয়তো মিডিয়ায় আসিনি, নাই আসতে পারি, কারণ আমিও মিডিয়ায় যে খুব বেশি লাইক করি এরকম নয়, কারণ আমি কর্মীদের সাথে থাকতে ভালোবাসি এবং মাঠের লড়াইয়ে থাকতে ভালোবাসি। এবার আপনারা দেখিয়েছেন, দেখাননি, সেটা আমার বিষয় নয়। তাই আপনাদের বিষয় হচ্ছে ভ্যানিশ, কিন্তু কর্মীদের কাছে আমি যেরকম ছিলাম সেরকমই আছি। রাজু, আমার আজও পরিষ্কার মনে আছে, এই পশ্চিমবঙ্গের লিডিং বিভিন্ন মিডিয়া চ্যানেল এবং আমাদের যে কয়েকজন বিজেপি মুখ দেখা যেত, যারা ভীষণভাবে বিরোধীদের রাজনৈতিক বক্তব্যের পাল্টা প্রতিউত্তর দিতে পারত, আমি একদম ধরে নাম বলতে পারি। তারা হচ্ছেন, এক হচ্ছে সায়ন্তন বোস, 2 হচ্ছে রাজু ব্যানার্জি, রিকেশ বলে একজন ছিলেন, হ্যাঁ রিকেশ তেওয়ারি, তিনি ছিলেন। এরা আপনার উপরে 2016 সালে, আমার যদি খুব ভুল না হয়, বাঁকুড়াতে আপনাকে গাড়ি থেকে টেনে এনে মারা হলো, এবং সেটাও ন্যাশনাল মিডিয়াতে খবর হলো। তারপর রাজুদা সরেননি। কাজে এটা তো বলা যাবে না যে রাজুদা একেবারে মেইন স্ট্রিমে ছিলেন না, তা নয়। কিন্তু তারপরেই মেইন স্ট্রিম থেকে সরে আসার পেছনে আপনি বলছেন দলের সাংগঠনিক ক্ষেত্রে আপনি ছিলেন না। বিষয় হচ্ছে মিডিয়াতে না থাকলেই আপনি রাজনীতিতে নেই, মেইন স্ট্রিমে নেই, এরম নয়। আমি কিন্তু এর আগের টার্মেও ভাইস প্রেসিডেন্ট ছিলাম। দল যেখানে আপনাকে যেভাবে কাজে লাগাবে, আমি তো দলের ঊর্ধ্বে নয়, দল আমাকে যেই দায়িত্বটা দেবে আমি সেই দায়িত্বটা পালন করেছি। আচ্ছা, আবার এখন নতুন একটা কমিটি হয়েছে, আমাদের রাজ্য সভাপতি শ্রমিক দা হয়েছে, তিনি যেরকম চাইবেন
যেইভাবে দল পরিচালনা করবেন, আমি একজন অনুগত সৈনিক হয়ে বিজেপি সেইভাবে আমি কাজ করব। এখন এই নতুন যে কমিটি হলো রাজুদা, এই নতুন কমিটি কেমন হলো, মানে আপনার চোখে এই কমিটি কেমন? এবং মানে এই যে লড়াই 26-এর যে রাজনৈতিক লড়াই গণতান্ত্রিক ভাবে, এই লড়াইতে আপনারা কতটা সংঘবদ্ধ হতে পারলেন? এই নতুন কমিটি কতটা সংঘবদ্ধ দলকে করতে পারবে? না দেখুন, এইভাবে নতুন কমিটির বিশ্লেষণ করার এটা জায়গা নয়, আর এখানে আমাদের সময়ও নেই, আর কমিটিতে সবার জায়গাও হয় না। আপনি কারণ খুশি কিনা? সবাই খুশি, আমি কেন, আজকে সবাই খুশি। একজন ক্যাপ্টেন সবসময় দেখে তার টিমে কারা কারা রয়েছে। আর দেখুন, ক্যাপ্টেন দেখে, হ্যাঁ। এবার ক্যাপ্টেনই সবটাই পুরোটাই করে এরকম নয়, নির্বাচক কমিটি থাকে, তারা সিদ্ধান্ত নেন। প্লেয়ারের স্যাটিসফ্যাকশন? হ্যাঁ অবশ্যই আপনি তো থাকে। একজন প্লেয়ার, একজন দলীয় কর্মী বলছেন, একদম দল যা দেখুন। নির্দেশ দেবে আমি তাই করব। দেখুন, আমাদের সবাই তাই, দল যা নির্দেশ দেবে তাই। সামনে নির্বাচন আছে, সবাই যে কমিটি তো কয়েকজনের মাত্র, সবাই যে কমিটিতে জায়গা পাবে এরকম নয়। এরপরে সব ক্যান্ডিডেট হবে, সেরকম ক্যান্ডিডেট রয়েছে। তারপরে বিভিন্ন জেলায় যারা অনেকে ঢুকে গেছে, বিভিন্ন নির্বাচনের সময় কাজ থাকে, সবাইকে তার তার মতো কাজ দেওয়া হচ্ছে। সুতরাং কমিটি যা হয়েছে, আর নির্বাচন কমিটি যেটা এটা ঠিক করে দিয়েছে, আমাদের রাজ্য সভাপতি যে কমিটি করেছে, সবাই খুশি আছে, বাংলার মানুষও খুশি আছে। রাজু ব্যানার্জি বলছেন আমার কাছে একটা কাগজ আছে, আমি কাগজটা একটু পড়ি। তারিখটা হচ্ছে 24শে সেপ্টেম্বর 2023 সাল, মানে আজকে থেকে ঠিক 2 বছর 2.5 বছর আগে। যে রাজু ব্যানার্জি শৃঙ্খলার কথা বলছেন, এই রাজু ব্যানার্জি কোন একটি মিডিয়াকে সাক্ষাৎকারে বলছেন, আমি একদম কোট আনকোট লাইনগুলো বলছি, রাজু তো তার ব্যাখ্যা দেবেন। এইভাবে গোষ্ঠীদ্বন্দ্ব চলতে থাকলে শাহের স্বপ্ন পূরণ অধরাই থেকে যাবে। রাজু ব্যানার্জির কোট আনকোট এই বক্তব্য। বাঁকুড়া থেকে নদিয়া বিজেপি কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। কোন্দল মেটাতে না পারলে শাহের 35 আসনের স্বপ্ন, মানে লোকসভার আগে 24-এর আগের কথা, 35 আসনের স্বপ্ন অধরাই থেকে যাবে। হাওয়াতে ভর করে 2-1 ভোট জেতা যায়, কিন্তু সংগঠন যদি মজবুত না থাকে তাহলে ভোট জেতা যায় না বা লড়াই করা যায় না। এখানে একটা খুব ইন্টারেস্টিং কথা রাজুদা বলছেন, যে সামনের সারিতে এখন নতুন নেতৃত্ব। কত সালে বলছেন? 2023 সালে, অর্থাৎ ঠিক লোকসভা নির্বাচনের আগে, যখন লোকসভার দামামা বাজছে রাজ্যে, ঠিক তার আগে 24শে সেপ্টেম্বর, আমি একদম উল্লেখ করে দিচ্ছি প্রিসাইজলি, আপনারা এখনো ইউটিউবে দেখতে পাবেন। এবং বলছেন যে সামনের সারিতে নতুন নেতৃত্ব এসছে, আমরা এখন পেছনের সারিতে। রাজুদা, এই বক্তব্যের মধ্যে শৃঙ্খলা পরায়ণতা রয়েছে নাকি কোথাও ক্ষোভ রয়েছে? না দেখুন, এটা আপনারা বলেছিলেন কিনা আগে বলুন। না, আমি তো বলে দিচ্ছি, এবং এটা বলেছিলাম, এটা কোনো দলের ক্ষতি নয়। দলের নেতারাও যারা লিডারশিপ ছিলেন তারাও এই জন্য কি নতুনদের চাপে পুরনোদের সরে যেতে হলো, মানে আপনি যেটাকে বলছেন? একদমই নয়। দেখুন, কমিটি যখন হবে, যখন প্রথম দিলীপ দা প্রেসিডেন্ট হলেন, তখন নতুন মুখ এসছে, আমরা তো নতুন এসেছিলাম তখন রাজ্য কমিটিতে। তো এবারে যখন নতুন সভাপতি হবেন, তখন নতুন টিম হয়, তা সেখানে সবাই থাকবেন। আবার এখন একটা হয়েছে, এটা তো প্রসেস, এটাকে নিয়ে এত বিশ্লেষণ করার কিচ্ছু নেই। আপনি আপনার বক্তব্যে দিলীপ ঘোষকে, মানে শ্রমিকদার আগে, ওই সময়ের পর্যন্ত শ্রেষ্ঠ দলীয় সভাপতি বলেছেন। না, এটা ব্যাখ্যাটা ঠিক হচ্ছে না। কেন? আমাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার মনে হয় কে রাজ্য সভাপতি হিসাবে এখন অব্দি, আমি যদি এখনই বলি, আমি যদি প্রশ্ন করি, না দেখুন, যদি সুকান্ত মজুমদার, আপনি কেউ খারাপ নয়, আচ্ছা কেউ খারাপ নয়। আজকে যিনি প্রথম সভাপতি হয়েছিলেন, সেখান থেকে আরম্ভ করে যদি আজকে সোমেশ ভট্টাচার্য ধরেন, কেউ খারাপ নয়। রাজনীতিতে পারফরমেন্স বলে একটা কথা হয়, আর সেখানে যদি আপনি ইলেকট্রাল পলিটিক্স দেখেন, যদি আপনি রেজাল্ট দেখেন, তাহলে সেই রেজাল্টের ক্ষেত্রে আপনি দিলীপ ঘোষকে অস্বীকার করতে পারবেন না। এটা আমি কেন, কেউ পারবে না। আচ্ছা, আর তাই আমি তখন তাই বলেছিলাম, এই কথাটাই বলেছিলাম। মানে আমি বলছি যে দিলীপ ঘোষের সঙ্গে তাহলে সুকান্ত মজুমদারের কম্পেয়ার করলে দিলীপ ঘোষ এগিয়ে রয়েছেন অ্যাকর্ডিং টু পারফরম্যান্স। এবং বলেছিলাম সুকান্ত মজুমদার যে ভবিষ্যতে এর থেকে ভালো পারফরমেন্স করবে না, তার নিশ্চয়তা দেয়, কিন্তু সেটা তো হয়নি। সেটা পরের বিষয়, পরের বিষয়। যে দিলীপ ঘোষ করে গেছে বলে, এর আগে তো তপন শিকদার ভালো পারফরমেন্স করে গেছিল, ওটাকে দিলীপ ঘোষ ভেঙেছে, আমি এটাও বলেছিলাম। দিলীপ ঘোষের মতো এর মানে আনকন্ডিশনাল যিনি নিজেকে ইনভলভ করেছেন পলিটিক্সে, সেই মানুষটাকে কষ্ট পেয়ে কেন দলের বাইরে যেতে হলো? এই মানে আমি বলতে চাইছি যে কোন ক্ষেত্রে বা দলের সাংগঠনিক কোন ত্রুটির জন্য দিলীপ ঘোষ দিল্লিতে গিয়ে নাড্ডাজির সঙ্গে দেখা করতে পারলেন না?
তাকে? দেখুন, আমার তো জানা নেই নাড্ডাজি দেখা করেছেন, উনি গেছেন। না, মিডিয়ার খবর, আমি দায়িত্ব নিয়ে বলছি। দেখুন, মিডিয়া কি খবর করেছে তার উত্তর দেওয়া আমার দায়িত্ব। দিলীপ ঘোষ বলেছেন উনি দেখা করেননি, দিলীপ মিডিয়ার ঘোষ, খবর না, দিলীপ ঘোষ দেখুন বলেছেন। দিলীপ ঘোষ কি বলেছে, দিলীপ ঘোষ কার সাথে দেখা করতে গেছে, মিডিয়া কি বলেছে, এ নিয়ে দিলীপ ঘোষ নিজে উত্তর দিয়ে দিয়েছে। আমি দিলীপ ঘোষের প্রতিনিধিত্ব করি না, আমি রাজু ব্যানার্জি, আমি বিজেপির প্রতিনিধিত্ব করি। আমি রাজুদা, আমি বলছি না, আপনার চোখে যদি সেরা সভাপতি দল থেকে এইভাবে খানিকটা সাইড লাইনে চলে যান, আপনার চোখে সেটা কিরকম? একই ঘটনা হয়তো আমার রাজু ব্যানার্জি। আপনারা ভুল করছেন, কেউ সাইড লাইন হয় না বিজেপিতে, কেউ সাইড লাইন হয় না। এখন রাজস্থানের মুখ্যমন্ত্রী কে আছে, কে আছে বলুন? রাজস্থানের মুখ্যমন্ত্রী, তাকে বিজেপির কর্মীরা ওখানে ভাবতো যে বোধহয় সাইডল্যান্ড হয়ে গেছে, উঠে চলে এলেন, মুখ্যমন্ত্রী হয়ে গেছে। কল্পনা করুন। তো বিজেপিতে সব সাইডল্যান্ড ফাইডল্যান্ড বলে কোনো জায়গা নেই, এগুলো মিডিয়ার একটা ধারণা, আর এটা ধারণা দেয়া হয় যাতে বিজেপি একটু দুর্বল হয় আর তৃণমূলের কর্মীরা একটু উৎসাহ পায়। একটা কথা অস্বীকার করেন, যারা অত্যন্ত কমিটেড দলের প্রতি, যারা দলকে আজকে মজবুত করেছে পশ্চিমবঙ্গের মাটিতে, 3 থেকে আপনারা দাবি করেন 77 হয়েছে, এই মানুষগুলোকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে, আমি দলীয় শৃঙ্খলার কথা নিয়ে আলোচনা করছি না, এই মানুষগুলোকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে কোনো জায়গায় কি ফাঁক ফোকর থেকে গিয়েছিল? গুরুত্ব না গুরুত্ব সাংগঠনিক বিষয়, এগুলো তো মিডিয়ার সামনে আলোচনা করার বিষয় না। একটা জিনিস আপনি পরিষ্কার জেনে রাখুন, যে বিজেপিতে অ্যানালিসিস হয়, তারাও চিন্তা ভাবনা করে, সবকিছু কেন্দ্রীয় নেতৃত্ব দেখে, আর তার ভিত্তিতে তারা সবকিছু স্ট্র্যাটেজি ঠিক করে। সুতরাং তারা কি স্ট্র্যাটেজি ঠিক করছে না করছে তাদের সম্পূর্ণ আমাদের দলের অভ্যন্তরীণ বিষয়। আমি এই বিষয় নিয়ে মিডিয়ার সামনে কোনো আলোচনাই করব না, কিছু বলবোই না। আপনি আমাকে বাংলার রাজনীতি নিয়ে জিজ্ঞেস করুন, বাংলার ভবিষ্যৎ নিয়ে জিজ্ঞেস করুন, বাংলার বর্তমান নিয়ে জিজ্ঞেস করুন, আমি খুশি হব। এই যে আরজি করের মতো বিরাট আন্দোলন, এই আন্দোলনকে কি বিজেপি পলিটিক্যালি কনভার্ট করতে পেরেছিল, নিজেদের কোর্টে বল নিয়ে আসতে পেরেছিল? আপনারা বোধহয় একটা জিনিস ভুল করছেন, যে সব আন্দোলন পলিটিক্যাল তকমা দিতে হবে, এটা মনে হয় আপনাদের ভুল হচ্ছে। আচ্ছা, বিষয় হচ্ছে এক। এবার 2 হচ্ছে আরজিকর আন্দোলন, ওটা কাদের আন্দোলন ছিল? কি সিপিএম এর আন্দোলন ছিল? কংগ্রেসের আন্দোলন ছিল? এদের তো অস্তিত্বই নেই না। ওটা বিজেপির আন্দোলন ছিল। ওটা কাদের আন্দোলন ছিল? দেখুন, আরজিকরের ওই যে রাত জাগো আন্দোলন, যে মায়েরা বোনেরা সারা রাত ভোর রাস্তায় আন্দোলন করেছিল, ওখানে কারা ছিল? সাধারণ মানুষ। সাধারণ মানুষ শুধু ছিল না, হয়তো সব দলের বাড়ির মেয়েরাই ছিল। এবং আপনাকে আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে ওখানে তৃণমূলের নেতা মন্ত্রীদের বাড়ির মহিলারাও সেদিন রাস্তায় নেমেছিলেন। আর আজকে বাংলার মানুষ দেখুন, এবারের নির্বাচন হচ্ছে তৃণমূলের সাথে বিজেপির নির্বাচন নয়, এবারে নির্বাচন হচ্ছে বাংলার মানুষের সাথে তৃণমূলের নির্বাচন। আর এই বাংলার মানুষের সাথে এবং পাশে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি তাদের সাথে। আর এই নির্বাচনে বারবার যেটা বলছি, তৃণমূলের পরাজয় অবশ্যম্ভাবী, কারণ বাংলার মানুষ রাস্তায় নেমে গেছে। এত কনফার্ম করে কি করে বলছেন তৃণমূলের বিসর্জন? এবার আপনাদের স্লোগানই হচ্ছে রাজুদা এটা, এবং শ্রমিকদাকে আমি বহু মঞ্চে বলতে শুনেছি তৃণমূলের বিসর্জন। মানে আমি এই জন্যই জিজ্ঞেস করছি, কিছু তো একটা কন্টেন্ট থাকবে। আমরা ধরে নিচ্ছি না। দেখুন, আমরা 3 থেকে আমরা 77-এ গেছি। বাংলার মানুষ আশীর্বাদ করেছিল। কেন করেছিল? আজকে বাংলায় কর্মসংস্থান কোথায়? কোনো কর্মসংস্থান নেই, ইন্ডাস্ট্রি নেই, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে চতুর্দিকে। এখানে কি চলছে? খালি তোলাবাজি চলছে। বাংলার যুবকদের হাতে কাজ নেই, সব তোলাবাজ হয়ে গেছে। বাংলার এখানে শিক্ষার অবস্থা দেখুন, কোনো ভালো স্টুডেন্ট পশ্চিমবাংলায় পড়াশোনা করে না, সব তারা হয় বোম্বে, দিল্লি, নাহলে কর্ণাটক, নাহলে হায়দ্রাবাদ, নাহলে তামিলনাড়ু, সেখানে বেরিয়ে চলে যাচ্ছে। আজকে স্বাস্থ্য ব্যবস্থা কোথায় দেখুন। রাজু, একটা কথা আমাকে বলুন, আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় যদি আসেন, তো এখন রাজ্যের প্রায় 6 লক্ষ কোটি টাকা ঋণ রয়েছে। বামেদের সময় সেই ঋণটা খুব সম্ভবত 1,80,85,000 কোটি টাকা মতো ছিল, সেটা বেড়ে এখন 6 লক্ষ কোটি টাকা। যদি রিফর্ম হয়, এটা তো একটা বড় চ্যালেঞ্জ। এটা করবেন কি করে? এই জন্যই কি ডবল ইঞ্জিন সরকারের প্রয়োজন? বা ডেফিনেটলি দেখুন, বাংলায় মানে আমরা কংগ্রেস আমলের পর তারপর সেইভাবে ডবল ইঞ্জিনের সরকার আমরা পাইনি। আর যার জন্য বাংলায় ডিপ্রাইভ হয়েছে বলতে পারেন, বা বাংলা উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারেনি, বা যারা শাসন ব্যবস্থায় ছিলেন তারা বাংলার বাঙালি মানুষের কথা, পশ্চিমবাংলার কথা তারা চিন্তা করেননি।
বাংলার মানুষের কথা চিন্তা করেননি। এরা পুরোটাই রাজনীতিক গিমিক দেখাতে গিয়ে বাংলাকে আজকে এই ঋণের জালে ডুবিয়েছে। মোদিজি যখন বলল যে আমি আয়ুষ্মান ভারতের কার্ড দেবো, এই তৃণমূলের নেতারা গিয়ে পোস্ট অফিসে সেই আয়ুষ্মান ভারতের কার্ডগুলো ছিঁড়ে দিল। আরে তুমি ডবল ইঞ্জিন সরকারের যে সুবিধা সেটা নেবে না? অভিষেক ব্যানার্জি তুমি নেবে না সেটা? আপনি আমাকে বলুন নেবে কি নেবে না? কার জন্য হচ্ছে? বাংলার গরিব মানুষের জন্য তো। তাহলে বাংলার গরিব মানুষের কথা মুখ্যমন্ত্রী বলেন, আর এদিকে গরিবের জন্য যখন নরেন্দ্র মোদী প্রকল্প দেবে সেটা গরিবদের কাছে পৌঁছতে দেবেন না, শুধুমাত্র নরেন্দ্র মোদীর ছবি আছে বলে, নাম আছে বলে। এ চলতে পারে না। বাংলার মানুষকে ডিপ্রাইভ করা হচ্ছে, পশ্চিমবাংলার মানুষ ডিপ্রাইভ হচ্ছে। আমি একটা করে যদি উদাহরণ দিই, আপনি খাদ্য ব্যবস্থায় দেখুন কি ঘোটালা এত বড়। বিহার কা লালু আর বাংলার বালু, কি ঘোটালা করেছে। 2 কোটি ভুয়ো রেশন কার্ড, আর সেই 2 কোটি ভুয়ো রেশন কার্ডের মাধ্যমে বহু তৃণমূল নেতার পরিবার চলতো। 3200 কোটি টাকা করে এখন বাঁচছে। ওই টাকাটা পুরো নিত আর নিয়ে পুরো এই ঘাপলা করতো। আপনি তো বলছেন, আমি তো জানি যে রাজু ব্যানার্জি ইডি বা সিবিআই এর লোক নয়, কিন্তু এই তদন্তগুলো চলছে তার একাধিক ক্ষেত্রে তো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রয়েছে, তার আউটকামস কি? না দেখুন, প্রথমে বলছি, আপনি বলেই দিলেন আমি ইডি বা সিবিআই বা কারোর প্রবক্তা নই, সরকারের কোনো প্রবক্তা নেই। কিন্তু আপনার দলের প্রবক্তা বলছেন, শ্রমিকদা নিজে বলছে। আপনি যদি মনে থাকে আপনাদের, আপনি দেখবেন আমরা সিবিআই এপোস ঘেরাও করেছিলাম, কারণ ওটা সরকারি সংস্থা, ওর সাথে বিজেপির কি আছে? আমরা বলেছিলাম যে দোষীদের গ্রেপ্তার করতে হবে। হচ্ছে না, তাহলে গ্রেপ্তার করতে হবে। কেন গ্রেপ্তার হচ্ছে কিন্তু আবার বেরিয়ে যাচ্ছে, বা অনেকে গ্রেপ্তার হচ্ছে। দেখুন আইনি প্রক্রিয়া, এর দায়িত্ব পুরো ইডি সিবিআই তারা বুঝবে, কারণ আমাদের সাথে ইডি সিবিআই এর কোনো যোগাযোগ নেই। বিরক্ত না, বিরক্তর বিষয় নয়, বিষয় হচ্ছে বাংলার মানুষ এই চোরেদের জেলে দেখতে চাইছে। এবার আইন বলে একটা জিনিস আছে, জেলের পাশে তো বেলও আছে, জেলে ঢুকছে আবার বেল পেয়ে বাইরে বেরিয়ে আবার বেল আসছে, আবার আমরা ক্ষমতায় আনবে বাংলার মানুষ তো। আপনারা কয়লা করে গুরু করে এত কথা বলছেন, অনুব্রত মণ্ডল বাইরে ঘুরে বেড়াচ্ছে। না বাইরে তো বেলে আছে, বেল মানে কিন্তু একদম পুরো পার্মানেন্ট কিন্তু খালাস হয়ে গেল না। এবার একটু কথা বলুন যে প্রথম চ্যালেঞ্জ, মানে মানুষ না এখন বিজেপির কাছে প্রথম লক্ষ্যটা জানতে চাইছে। আমি বহু মানুষের সঙ্গে কথা বলেছি, বিজেপি কি করতে চায়। আপনি তো একটা ওভারঅল বললেন যে স্বাস্থ্য, শিক্ষা, কেলেঙ্কারি, যে সমস্ত মানুষের চাকরি হয়নি ইত্যাদি ইত্যাদি, একটা রিকনস্ট্রাকশনের চেষ্টা। ফার্স্ট কোন দিকে নজর আপনাদের? দেখুন, প্রথম বলে কিছু হয় না, একটা রাজ্যে কালেকটিভ সবকিছু হয়। তখন প্রথম বিষয় যেটা হচ্ছে, যদি আপনি বাংলাকে বাঁচাতে হয় তাহলে আপনাকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। আর যদি পশ্চিমবাংলায় গণতন্ত্র আপনি প্রতিষ্ঠা না করতে পারেন তাহলে বাংলার মানুষই বাঁচবে না। আপনাকে মাথায় রাখতে হবে। তারপরে আপনি যে আসতে হবেন আপনার মানুষের একটার পর একটা, যে আমি বিষয়গুলো বললাম, আজকে আমার আপনার ছেলে মেয়েরা যে শিক্ষা নেবে, শিক্ষার পর তাদের চাকরি কোথায়, তা সেই শিক্ষা ব্যবস্থা, বাংলা শিক্ষকদের মানে শিক্ষার পীঠস্থান। যারা শিক্ষা দেবে, সমাজ গড়বে, দেশ গড়বে, আজকে তারা রাস্তায়, তারা স্কুলে নেই, তাদের স্কুলে থাকার কথা, তারা রাস্তায় বসে আন্দোলন করছে। আমার চাকরি ফেরত দাও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিসের জন্য? না এই তৃণমূলের নেতারা কোটি কোটি টাকা লুটেছে, আর কয়েকজন অযোগ্যর জন্য বাকি যোগ্যদের আজকে চাকরি চলে গেল। ভারতবর্ষ কোথায় পাবেন বলুন? একদমই রাজুদা, এটা একদমই তাই। ভারতবর্ষের খুব কম জায়গায় দেখতে পাওয়া যায়। ত্রিপুরাতে 10,323 জন, ওটা একটা টেকনিক্যাল এরার ছিল। আপনারাও জানেন, বিজেপির আমলে নয়, বামেদের আমলে। আমি বলছি বামেদের আমলে ছিল, টেকনিক্যাল এরার ছিল। আমি আপনাকে যেটা জিজ্ঞেস করি, এই যে আজকে আপনি বাংলার কথা বলছেন, বাংলার প্রতিটি মানুষ ঘর, পশ্চিমবঙ্গের কথা বলছেন। কোচবিহারের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলা এবং বাংলা বিরোধী, বাংলা বাঙালি এবং বাংলা বিরোধী হচ্ছে বিজেপি, সাম্প্রদায়িক হচ্ছে বিজেপি। এই যে তকমাগুলো রাজুদা লাগিয়ে দেওয়া হচ্ছে, সেটা বামেরাও করছে, আপনাদের বিরোধী দলগুলো করছে। এই তকমাগুলোর যোগ্য জবাব আপনাদের এই নতুন যে রাজ্য কমিটি বা তাদের আন্ডারে যে প্রচার চলবে রাজ্যে মানুষের কাছে তো পৌঁছতে হবে। এই যে বাংলা বিরোধী বিজেপি নয়, সাম্প্রদায়িক বিজেপি নয়, সেটা আপনি বোঝাবেন কি করে মানুষকে? তো বোঝানো নেই, মানুষ তো রোজ দেখছে। আপনি পাশের রাষ্ট্র বাংলাদেশ দেখুন, বাংলাদেশের সাথে পশ্চিমবাংলার কোনো ডিফারেন্স আছে? আর এপার বাংলায় দেখুন, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়াচ্ছে কে? না তৃণমূলের ছাত্র পরিষদের নেতা। এখানে এক মা আছেন, সেই মা এখানকার মা, অর্থাৎ এই মর্তের মা, মা কালীকে প্রিজন ভ্যানে ভরে তাকে জেলে ভরে দিচ্ছে।
এছাড়া ভারতে দেখতে পাবেন না। আমি বুঝলাম না বুঝলাম না, আপনাকে এগুলো বলতে দিতে হবে। আপনি বলুন, আমার বলতে অসুবিধা নেই। আজকে ফিরাদ দেখুন, আপনি আমাকে বলছেন আজকে তাদের তো উত্তর দিতে হবে। মমতা ব্যানার্জি বলেছিলেন বাংলাকে আমি লন্ডন করব, বলেছিলেন তো। এবার তৃণমূলের নেতারা বলছে এবার খুব ঠান্ডা পড়েছে, দেখুন মুখ্যমন্ত্রী লন্ডন করে দিয়েছে। এসআইআর এর ফলে এইটাকে কি ব্যালেন্স করা যাবে? দেখুন, প্রথম কথা হচ্ছে আপনি এসআইআর এর কথা বললেন, এসআইআর তো কোনো ইস্যু নয়। আর এসআইআর এর সাথে বিজেপির কি যোগ আছে বলুন? বিজেপি নেতারা বলছে, আমি তাই বলছি। না এসআইআর বিজেপি নেতারা বলছেন ডিলিট ডিপোর্ট, এটা আমার এটা কথা নয়। বিজেপি নেতা আজকে বলছে না, আপনারা ভুলে যাচ্ছেন। বিজেপির মেন এজেন্ডা হচ্ছে অনুপ্রবেশ। আর এই অনুপ্রবেশের ফলে কি মারাত্মক ঘটনা হচ্ছে আপনারা চিন্তা করুন। আজকে শুধু পশ্চিম বাংলার মানুষ পশ্চিম বাংলা নিয়ে চিন্তিত নয়, সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর যারা ভারতীয় আছে তারা চিন্তিত এই পশ্চিম বাংলাকে নিয়ে। কারণ বাংলা এটা এখন জ্বলন্ত একটা কড়াইয়ের ভেতর আছে। আর এই অনুপ্রবেশ আমাদের আজকের ইস্যু নয়, বরাবরের ইস্যু। আরে মুখ্যমন্ত্রী, আপনি ভুলে যাচ্ছেন, আপনার বোধহয় স্মৃতিশক্তি কমে যাচ্ছে। আমরা তো আপনাকে এসআইআর এর সমর্থন করছি, কারণ পার্লামেন্টে আপনি একদিন দাঁড়িয়ে, যখন আপনি সাংসদ ছিলেন, তখন আপনি ওই স্পিকারের মুখে একতারা কাগজ ছুঁড়ে মেলেছিলেন। কি ছিল সেটা? সেটা তো বলেছিলেন যে পশ্চিমবঙ্গে সিপিএম ভোটার লিস্টে সব বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকিয়ে দিয়েছে। আমরা খালি রেকটিফিকেশন করছি, কারেকশন করছি। আপনার বক্তব্য শুনে মনে হচ্ছে বিজেপি একেবারে কনসলিডেট একটা রাজনৈতিক দল, কিন্তু বিজেপি দ্বারা পরিচালিত কেন্দ্র সরকার, তাদের মধ্যে প্রচুর ডিফল্ট হয়েছে। তার কারণ খুব পরিষ্কার। আপনি যে সীমানার কথা বললেন, এটা বিএসএফ এর তত্ত্বাবধানে। আপনি হয়তো এটা ভুলে যাচ্ছেন যে এই যে আপনি যদি বলেন লাখো লাখো অনুপ্রবেশ হয়েছে, তার লাখো লাখো বাদ দায় বিএসএফ কে নিতে হবে, যেটা স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে। দেখুন, স্বরাষ্ট্রমন্ত্রী এর পরিষ্কার জবাব দিয়ে দিয়েছে, পরিষ্কার তিনি জবাব দিয়ে দিয়েছে। কারণ পশ্চিমবাংলায় জমি পেতে গেলে এখন তো, আগে তো বিজেপির আমল থাকাকালীন যা এখন ফেন্সিং হচ্ছে, আর পশ্চিমবাংলায় গেলেই আটকে যাচ্ছে। তাই স্বরাষ্ট্রমন্ত্রী যা উত্তর দিয়েছেন, এর বাইরে আমার কিছু বলা। বিজেপি জিতলে কি ফেন্সিং হবে রাজুদা? ডেফিনেটলি, মানে পাঁচিল ফেন্সিং একদম, যাতে লোক মানে মশা, বাংলাদেশি মশা যাতে পশ্চিমবঙ্গে না আসতে। কেন্দ্রীয় সরকার সেটা সিদ্ধান্ত নেবে। সব থেকে বড় কথা আপনারা বুঝতে পারছেন না, আপনি ফেন্সিং করলেন, যদি আপনার ঘরের ভেতর শত্রু থাকে তাহলে আপনি বাঁচবেন কি করে? আপনাদের সঙ্গে রাজনৈতিক বিরোধিতা আছে বামেদের। আপনাকে একটা দুটো জায়গায় জাস্ট জিজ্ঞেস করবো, তারপর আজকে অনুষ্ঠান শেষ করবো। সেটা হচ্ছে যে বামেরা সবসময় একটা বাইনারি করার চেষ্টা করছে যে বিজেপি এবং তৃণমূল এরা একে অন্যের হাত ধরে চলছে। অর্থাৎ কেন্দ্রীয় বিজেপির সঙ্গে কোথাও না কোথাও বাংলা মানে রাজ্য তৃণমূলের শীর্ষ নেতৃত্বের একটা যোগাযোগ রয়েছে। স্পষ্ট বার্তা চায় মানুষ। সত্যি কি টাই আপ, গোপনে গোপনে যে গোপন টাই বা আতাত, এই যে শব্দগুলো আমরা প্রত্যেক দিন ব্যবহার করতে হয়, এগুলো কি সত্যি আছে? না দেখুন, কাকুর ভয়েস টেস্টের পরে আর এগোলো না, আপনারা সাহেব অব্দি গেল না। দেখুন, আমি বামেদের একটা কথাও বললাম, কারণ আমি তাদেরকে প্রাসঙ্গিকই করতে চাই না। এক, দুই হচ্ছে সিপিএম এখন ভোট কাটুয়া হয়ে গেছে। আপনি বাম মানে সিপিএম, কংগ্রেস, তৃণমূলকে একদম আলাদা ভাববেন না। মুসলিম ভোট এটা আপনারা পাবেন? কেন পাবো না? পাবো না কেন? এই ধারণাটাই তো আপনাদের ভুল। আমি সে জিজ্ঞেস করছি না, কেন পাবো না? আমরা কোনো ভারতীয় মুসলিমের বিপক্ষে নই, আপনারা ভুল করছেন। আমাদেরকে মিসকোট করা হয় একদম। আমরা কোনো, আমার হাত দিয়ে সব থেকে বেশি মুসলিম এই পশ্চিমবঙ্গে যোগদান। কিন্তু আপনাকে মিসকোট যদি আপনার দলের আমাকে লিডার করছে, আপনাকে না, আপনাদের দলের লিডার আমি বলিনি, আপনি বলেন মুসলিমরা ভোট দেয়, আপনার বলতে সুবিধা হবে। আপনার দলেরই একজন লিডার বলছেন, আমি তার নাম বলছি না, তিনি বলছেন হুমায়ুন কিছু ভোট নিয়ে যাবে, মিম কিছু ভোট নেবে, আইএসএফ কিছু ভোট নেবে, মুসলিম ভোটটা চলে গেল, হিন্দু ভোট আমরা পাবো, তৃণমূল ভোকারটা জিরো। আপনার দলের নেতা বলছে, আমি বলছি। তার সাথে মুসলিম বিরোধী কি সম্পর্ক বুঝলাম না। না, তার সঙ্গে মুসলিম বিরোধী মানে বিজেপি মুসলিম ভোট পাবে না, মুসলিমদেরকে হুমায়ুন কিছু নেবে, মিম কিছু নেবে, আইএসএফ কিছু নেবে, হিন্দু ভোটটা আমরা পাবো, আপনার দলের নেতা বলছে, বা তৃণমূল অন্যদিকে ভোকার। খারাপ কিছু বলেনি। এটা কি বিজেপির প্ল্যান আসলে? না, কোনো প্ল্যান ট্যান কিচ্ছু না। দেখুন, কোনো প্ল্যান ট্যান কিচ্ছু না। এখন হুমায়ুন কবির কার সাথে কি করছে, কোত্থেকে আন্ডারস্ট্যান্ডিং করছে তলে তলে, সেটা সবাই বুঝে গেছে। কারণ হুমায়ুন কবির নিজে প্রকাশ্যে বলে দিচ্ছে, আমি 2-3টে বিধায়ক জিতবো, আবার দিদি আমায় আদর করে ডাকবে আর আমি চলে যাব। আর মুখ্যমন্ত্রী প্ল্যানিংটা দেখুন। আপনারা এই ন্যারেটিভ গড়ে দেয়, এই ন্যারেটিভে আমরা তো পা দিই না। কারণ আপনি দেখুন, আজকে মুখ্যমন্ত্রী তাকে সাসপেন্ড করলো, কিন্তু এর থেকে মারাত্মক অফেন্স তিনি করেছিলেন কবে?
যেদিন তিনি বললেন এই পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে একজন তৃণমূলের এমএলএ হয়ে অন ক্যামেরা বলছে যে আমাকে 10 মিনিট সময় দিন, আমি সমস্ত হিন্দুদের কেটে ভগবতীতে বিসর্জন দিয়ে দেবো, মমতা ব্যানার্জি একটা কথা বলেছিল। বেশ, আজকে আর সময় নেই, তবে একটা ছোট্ট কথা বলে রাখি, বিজেপির এতদিন পর্যন্ত সোশ্যাল সাইট, সোশ্যাল মিডিয়া, টুইটার হ্যান্ডেল, ফেসবুক পেজ, ইউটিউবে বিজেপি হচ্ছে 1 নম্বর, এবং বহুবার তাদের ইনচার্জ অমিত মালব্যের নাম উঠে এসছে বহু আলোচনায়, শাসক দল এই পশ্চিমবঙ্গের তারা করেছেন। কিন্তু আজকে ডিজিটাল যোদ্ধা একটি মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বলছেন যে ডিজিটাল যোদ্ধারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছে এয়ার ফোর্সের মতো। আর্মির কথা উল্লেখ করে বলছেন আর্মি হচ্ছে দলীয় কর্মী, এয়ার ফোর্স হচ্ছে ডিজিটাল যোদ্ধা। আপনারা কি খানিকটা চাপে থাকলেন? আমার শেষ প্রশ্ন আজকের এই অনুষ্ঠানে। একদম না, আমাদের সোশ্যাল মিডিয়া পেজ দেখুন, ফলোয়ার্স দেখুন, সবকিছু দেখুন, কারণ সোশ্যাল মিডিয়া করলেই তো হলো না। আপনি একটা ভুয়ো খবর ছেড়ে দিলেন আর তারপর মানুষ আপনাকে দিনের পর দিন বিশ্বাস করবে, এরকম হয় না। এবার মানুষ কি বলবেন? 26-এর বিধানসভায় মানুষ কি বলবেন? সত্যি কি তারা তৃণমূলের বিসর্জন চাইছেন? তারা কি অন্য কোনো রাজনৈতিক দল তাকে ক্ষমতায় চাইছেন, বিজেপিকে চাইছেন? মানুষ বলবেন। আজকে রাজুদা এখানে শেষ করছি, আমাদেরকে সময় দেওয়ার জন্য। রাজুদা, অন্তঃকরণে কৃতার্থ আপনার কাছে। বহুদিনের পুরনো বিজেপি নেতার সঙ্গে খোলামেলা আলোচনা করলাম। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, অন্যভাবে নেবেন না। অবশ্যই বিজেপির মতো বিজেপির পথেই চলবে রাজুদাদের নেতৃত্বে। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।